So hello everyone, welcome to the class again. Today we shall start part 3 of this chapter, and we will discuss today the sexual reproduction in human beings. মানে sexual reproduction in animals with special reference to human beings. তো বেসিক্যালি sexual reproduction in human beings এর যে slight একটা টপিক we had already got it in the class 8. ক্লাস 8 এ আমরা কিছুটা টাচ পেয়েছিলাম, ঠিক আছে? তো ক্লাস 8 আরেকটাও টপিক ছিল রিচিং দ্য এজ অফ অ্যাডোলেসেন্স। আমি জানি না কাদের স্কুলে কতটুকু এটার ক্লাস করানো হয়েছে, ঠিক আছে? বেসিক্যালি ইন আওয়ার সোসাইটি উই ফিল সাম হিন্ড্রেন্সেস টু ডিসকাস সাচ টাইপ অফ টপিক্স। মানে রিচিং দ্য এজ অফ অ্যাডোলেসেন্স বলে নাও, বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের টপিক্স নিয়ে নাও, বা ওইটা যে টার্মস আছে ওই টার্মসগুলো নিয়ে ডিসকাস করা। ইন আওয়ার সোসাইটি ইভেন সাম টিচার্স অলসো এটা নিয়ে ডিসকাস করতে একটু আনইজি ফিল করে বা আনকমফোর্টেবল ফিল করে, তাতে কেউ স্টুডেন্টসরাও একটু আনকমফোর্টেবল ফিল করে, ঠিক আছে? টুডে ইন দিস ক্লাস অল অফ ইউ আর প্রেজেন্ট, উই শ্যাল ডিসকাস মেনি থিংস, ঠিক আছে? জাস্ট রিমেম্বার যে এইসব জিনিস এনসিআরটিতে দেওয়া আছে, অ্যান্ড এইসব জিনিস আমরা ডিসকাস করছি বিকজ দিজ আর নেসেসারি টু ডিসকাস। যদি নিডেড না হতো, নেসেসারি না হতো, তাহলে আমরা এইসব জিনিস ডিসকাস করতাম না, ঠিক আছে? বাট যদি ডিসকাস করি না তাহলে কি হয়? তাহলে অনেক জায়গাতে আমরা দেখেছি যে এই সাইলেন্স থাকার কস্ট পে করতে লাগে, ঠিক আছে? এই সাইলেন্স যখন আমরা থাকি একটা এডুকেশনাল টপিক নিয়ে, তখন ওই টপিক নিয়ে আমাদের অ্যাওয়ারনেস থাকে না, সোসাইটিতে ইনফরমেশন থাকে না মানুষের কাছে। তখন ওই একটা পার্টিকুলার টপিক নিয়ে কি থাকে, মিস ইনফরমেশন থাকে, সুপারস্টিশনস থাকে, অন্ধবিশ্বাস, ঠিক আছে, যেটা কোনো বেস নাই, জাস্ট মানুষের বিলিভস এরকম থাকে। যেমন কি দেখো, কিছু সার্ভে আমি ধরবো, ঠিক আছে? এই সার্ভেটার মধ্যে কী বলা আছে যে এনএফএইচসির 2017-এর একটা সার্ভে অনুসারে 1.18 ক্রোর মেয়েদের মধ্যে পাওয়া গেছে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি। এবার অ্যাডোলেসেন্ট শব্দের মিনিংটা তোমাদের রিচিং দ্য এজ অফ অ্যাডোলেসেন্স যে ক্লাস 8-এর টপিক ছিল ওটার মধ্যে বোঝানো হয়েছিল। আমি জানি না কে কতটুকু জানো। অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা ফেজ অফ লাইফ যেখানের মধ্যে আমরা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে ট্রাভেল করি, ঠিক আছে? একটা থাকে আমাদের বাচপন, ঠিক আছে না, আরেকটা থাকে জওয়ানি, অ্যাডাল্টহুড যেটা বলে। তার মাঝখানে যে টিন এইজটা কাটে, 10 থেকে ধরে 18, এই যে সময়টা কাটে, দিস পার্টিকুলার ফেজ অফ লাইফ ইজ কল্ড অ্যাডোলেসেন্স। এই ফেজ অফ লাইফে অনেক কিছু বডির মধ্যে চেঞ্জেস হয়, মেন্টাল চেঞ্জেস আসে, ঠিক আছে না? আমাদের কী বলে, থিঙ্কিং ক্যাপাসিটি, বডির হরমোনাল স্ট্রাকচার্স, বডির বাইরের মরফোলজি, অনেক কিছু চেঞ্জ হয়, ঠিক আছে? ওই পার্টিকুলার টাইমে যদি ঠিকভাবে একটা ছেলে বা একটা মেয়ে অ্যাওয়্যার না থাকে, তাহলে এইসব জিনিস হতে পারে, যেটা হচ্ছে অ্যাডোলেসেন্স প্রেগনেন্সি। অ্যাডোলেসেন্সের সময় একজনের বডি, একটা মেয়ে এবং একটা ছেলের বডি রিপ্রোডাক্টিভলি ম্যাচিওর হয়ে যায়, মানে সে রিপ্রোডিউস করতে পারে, ঠিক আছে? বাট দ্যাট ডাজেন্ট মিন যে একটা মেয়ে ওই সময় একটা প্রেগনেন্সি হোল্ড করতে পারবে, ঠিক আছে? প্রেগনেন্সি হোল্ড করার জন্য বডির ফিজিক্যাল ক্যাপাসিটি থাকতে লাগে। আর অ্যাডোলেসেন্সের বাচ্চা মানে বিলো 18 ইয়ার্স, মানে 12 ইয়ার্স, 14 ইয়ার্স, 13 ইয়ার্স, ওই ইয়ার্সের একটা বাচ্চা যদি সে নিজে প্রেগনেন্ট হয়ে যায়, দেন ইট ইস এ ভেরি সিরিয়াস কেস। বাট ডিউ টু ল্যাক অফ অ্যাওয়ারনেস, ইন্ডিয়ার মধ্যে এখনও অনেকটি সোসাইটি, মানে অনেকটি জায়গা আছে যেখানে আমাদের মিনিমাম অ্যামাউন্টে হলেও বাট চাইল্ড ম্যারেজ দেখা যায়। ডিউ টু দিস চাইল্ড ম্যারেজ সুপারস্টিশন, যদি ওরা এই অ্যাডোলেসেন্স সম্বন্ধে জানতো, ফিজিক্যাল ক্যাপাসিটির সম্বন্ধে জানতো, তখন এই চাইল্ড ম্যারেজ হয় না। চাইল্ড ম্যারেজ হয় না তো এই অ্যাডোলেসেন্স প্রেগনেন্সির কেস দেখা যায় না, ঠিক আছে? এবং অনেক ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্য হয়। তারপর দেখো একটা যেটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে আমরা আরেকটা জিনিস পড়বো, যেটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। কিছু ডিজিজ আছে যেগুলা, যেমন কি তোমরা ছোটো ক্লাসের ডিজিজ পড়েছো না, ম্যালেরিয়া, টাইফয়েড, জন্ডিস বাগেরা ডিজিজ পড়েছো। কিছু এমন টাইপের ডিজিজ আছে যেগুলো সেক্সুয়াল কন্ট্যাক্টসের কারণে একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে যায়, ঠিক আছে? এগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো। বাট যদি এইগুলোর ব্যাপারে নলেজ না থাকে, দেন দিজ আর সো ডেডলি ডিজিজেস যে এই ডিজিজের কোনো রোগ নাই কিন্তু। যেমন এটা যেটা কেস দেখা, মানে এখানে লিখেছি আমি, এইচআইভির যে ডিজিজটা হয় সেটাকে এইডস বলে, এবং এইডসের আজকে অবধি কিন্তু কোনো মেডিসিন নেই। যদি কারোর বডিতে এই ভাইরাসটা চলে যায়, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটা ফুল ফর্ম, এই ভাইরাসটা যদি কারোর বডিতে যায়, দেন ওর জন্য কোনো কিওর নেই, ক্লিয়ার? এই অ্যাওয়ারনেসটা যদি আমাদের না থাকে, তাহলে কোথায় সতর্ক থাকতে লাগবে ওইটা আমরা জানবো না, ঠিক আছে? তো সো উই হ্যাভ টু টক অ্যাবাউট এইচআইভি, ইজন্ট ইট? আমাদের জানতে লাগবে যে এইচআইভি কীভাবে ট্রান্সমিট করে, একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে কীভাবে ট্রান্সমিট করে। উই শুড নট স্টে সাইলেন্ট, ক্লিয়ার? তারপর দেখো,
মেনস্ট্রুয়েশন একটা টপিক, ঠিক না? মেনস্ট্রুয়েশন কখন থেকে স্টার্ট হয়? অ্যাডোলেসেন্সের একটা ফেজ থেকে স্টার্ট হয়, যেটাকে আমরা পিউবার্টি বলি, ঠিক আছে? অ্যাডোলেসেন্সের মধ্যেই, অ্যাডোলেসেন্স যে সময়কালটা, এই সময়কালের মধ্যে একটা পার্টিকুলার চেঞ্জেস হয় আমাদের বডিতে, ওই সময়টাকে আমরা পিউবার্টি বলি, ওই চেঞ্জেসগুলো পিউবার্টি বলি। তো পিউবার্টির মধ্যে কী হয়, বডির মধ্যে সেক্স হরমোনসগুলো রিলিজ হয়, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এই হরমোনসগুলো কী করে, বডির মধ্যে গ্যামেটস ফর্মেশন স্টার্ট করে। আর গ্যামেটস কি আমরা এর আগের ক্লাসে দেখেছি, ঠিক আছে? তো বডির মধ্যে গ্যামেটস বানায়, বডির মধ্যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স আনে। এরকমই ক্যারেক্টারিস্টিক ফিমেলদের মধ্যে হয় মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়, ঠিক আছে? এবং মেনস্ট্রুয়েশন হয়, যেটাকে আমরা লোকালে পিরিয়ডস বলি, ঠিক তো? এইটার ব্যাপারেও ডিসকাশন হয় না, এবং এটার ব্যাপারে তো প্রচুর সুপারস্টিশনস আছে। যেমন কি এই যে একটা কেস ধরেছে যে 2020 মধ্যে একটা গার্লস হোস্টেলের মধ্যে 68টা গার্লসকে ফোর্সেবলি বাথরুমে নিয়ে ন্যাকাট করে ওদেরকে চেক করা হয়েছে বাই হোস্টেল ফ্রেটার্নিটিস, যে ওদের কি মেনস্ট্রুয়েশন চলছে না চলছে না, ঠিক আছে? ওয়াই ইট হ্যাড হ্যাপেন্ড। তারপরে এই কেস গুজরাট হাইকোর্টে গেছে, গুজরাট হাইকোর্টে ভার্ডিক্ট এসছে, ঠিক আছে? এই কেসটা হয়েছে বিকজ এই পার্টিকুলার একটা জিনিস নিয়ে মানুষের মনে সুপারস্টিশন আছে। মানুষ মনে করে যে যদি পিরিয়ডস হয় তাহলে একটা মেয়ে অশুদ্ধ হয়ে যায় ওই পার্টিকুলার টাইমের জন্য, সে পুজো দিতে পারে না, সে ঠাকুর ঘরে ঢুকতে পারে না, সে অনেক জিনিস ধরতে পারে না, ঠিক তো? মেয়েরা বেশি বুঝবে এটা, এবং সবাই এই ঘরের মধ্যে কিন্তু আমরা এই জিনিসগুলো কিছু না কিছু নোটিস করেছি। ক্লিয়ার? এটার আরেকটা কেস আছে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মাঝখানে ঢুকতে লেগেছিল ওই সময়, যে একটা আশ্রম আছে, সাবরিমালা আশ্রম, সেটার মধ্যে যদি তোমার মেনস্ট্রুয়েশন চলে তাহলে অ্যাজ এ গার্ল তুমি ওই মন্দিরে এন্টার করতে পারবে না, সেটা নিয়ম ছিল। তারপর সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনের পরে একটা রায় দিয়েছে যে এই জিনিসের কারণে যাতে কোনো মানুষের এন্ট্রি ওই মন্দিরে না আটকানো হয়। যেমন অনেক মন্দিরের অনেক রেস্ট্রিকশনস আছে, ঠিক আছে? অনেক মানুষ অনেক মন্দিরের মধ্যে ঢুকতে পারে না, বাট দিজ আর লজিক্যাল। এটা হচ্ছে আস্থা নিয়ে, কিন্তু এই যে জিনিসটা এটা হচ্ছে টোটাল সুপারস্টিশন নিয়ে, অন্ধবিশ্বাস নিয়ে। ক্লিয়ার? তো এই যে জিনিসগুলা, যে সোসাইটির মধ্যে এমন একটা টপিক যেটার মধ্যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ইন্টারভিন করতে লাগছে, তার মানে বুঝতে পারো যে এই পার্টিকুলার টপিক নিয়ে কত কম ডিসকাশন হয়, কত কম অ্যাওয়ারনেস আছে, আর কত বেশি সুপারস্টিশন আছে, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই অনেক আগের থেকে এনসিআরটি এই চ্যাপ্টারটাকে ইনক্লুড করে দিয়েছে, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 10, এখন ক্লাস 9। ওকে, বাট আমরা এইসব নিয়ে কথা বলি না, ওপেনলি ডিসকাশন হয় না। সো টুডে উই শ্যাল ব্রেক দিস হেসিটেশন অ্যান্ড উই উইল স্টার্ট ডিসকাশন, ঠিক আছে? যে এইগুলো জিনিস কেন হচ্ছে, আমাদের সাইলেন্ট থাকার জন্য হচ্ছে। এডুকেশন তো আছে, বাট আমরা ডিসকাস করছি না, ঠিক তো? তো টুডে উই শ্যাল ব্রেক দ্য সাইলেন্স অ্যান্ড উই উইল মুভ ইনটু দ্য টপিক্স। যখন আমরা রিপ্রোডাকশন টপিক নিয়ে পড়বো, আমরা অনেক কিছু ডিসকাস করব, একটু টেকনিক্যালি যাব। প্রথমত আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে পড়বো। যেমন প্লান্টসের মধ্যে আমরা স্ট্যামেন এবং কার্পেল ডিফারেন্ট পড়েছিলাম, এরকমই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা পড়বো, ঠিক আছে? তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যে গ্যামেটসগুলো বানায়, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের গ্যামেটটাকে আমরা স্পার্ম বলি, আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের গ্যামেটটাকে আমরা বলি এক্সেল। আচ্ছা, এই স্পার্ম সেল আর এগ সেলের ফার্টিলাইজেশনের পরে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়, ঠিক আছে? আর এই ইউনিয়নটাকে ফার্টিলাইজেশন বলে, দ্যাট উই অলরেডি নো, ঠিক আছে? তো এটা এখানেও হয়। লেট আস গো টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এখানে পিউবার্টি আর অ্যাডোলেসেন্স নিয়ে আমি লিখেছিলাম, এটা অলরেডি ডিসকাস করে নিয়েছি। তো তোমরা যখন ভিডিও দেখবে তখন এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? আমি এটা চেঞ্জ করছি। আচ্ছা, চেঞ্জেস ডিউরিং পিউবার্টি বা অ্যাডোলেসেন্স সময় বা পিউবার্টির মধ্যে মেলের বডিতে এবং ফিমেলের বডিতে কী কী চেঞ্জেস হয়, এইগুলো তোমরা অলরেডি পড়েছো। যে ভয়েস চেঞ্জ হয়, ফেশিয়াল হেয়ারস গ্রো করে, ফিমেলের মধ্যে ভয়েসটা শ্রিল হয়ে যায়, মেলের মধ্যে ভয়েসটা ডিপ হয়ে যায়। তো এইসব জিনিস আমি লিখেছি, সেম আমি স্লাইড থেকে সরে যাচ্ছি, তোমরা এটার ফটো নিয়ে নেবে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে মেয়েদের মধ্যে যে মেনস্ট্রুয়াল সাইকেলটা স্টার্ট হয়, ঠিক আছে? এটাকে ফার্স্ট মেনস্ট্রুয়েশনে আমরা বুঝি। এই ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেলের স্টার্টটাকে বলা হয় মেনার্কি, ঠিক আছে? দ্য স্টার্টিং অফ মেনস্ট্রুয়েশন ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য লাইফ। বা এই মেনার্কি কি করে? মেনার্কি বুঝায় যে অনসেট অফ পিউবার্টি, মানে পিউবার্টি স্টার্ট হয়ে গেছে। এই পিউবার্টির মধ্যে কী হবে? সেক্স হরমোনস রিলিজ হবে, বডি সেক্সুয়ালি ম্যাচিওর হবে, ঠিক আছে? তো গ্যামেট ফর্মেশন স্টার্ট হবে অ্যান্ড দ্য বডি ক্যান নাও রিপ্রোডিউস। ক্লিয়ার? আচ্ছা, তো এটা স্ক্রিনশট নিয়ে নেবে যা যা চেঞ্জেস আছে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে? দিস ইজ দ্য এনসিআরটি ডায়াগ্রাম।
এনসিইআরটির মধ্যে যে ডায়াগ্রাম দেওয়া আছে ওই ডায়াগ্রামের উপরে ডিসকাশন করব। তো এনসিইআরটি ডায়াগ্রাম সাইডে টেবিলে ফাংশনস লেখা আছে, বাট আমি ডায়াগ্রাম থেকেই বলছি। যেটা প্রাইমারি সেক্স অর্গান ইন কেস অফ মেলস, এটা হচ্ছে টেস্টিস। ঠিক আছে, টেস্টিস প্রাইমারি সেক্স অর্গান কাকে বলে? যেটা গ্যামেট বানাবে। ঠিক আছে, আর বাকি যে অর্গানসগুলো তাকে অ্যাসোসিয়েট করবে, হেল্প করবে ফর দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন, ওইগুলোকে আমরা বলি সেকেন্ডারি সেক্স অর্গানস। ঠিক আছে, তো প্রাইমারি সেক্স অর্গান হচ্ছে টেস্টিস। টেস্টিসের দুইটা স্পেলিং পাবে, টিইএস টিআইএস, টিইএস টিইএস। আইএস সিঙ্গুলার, ইএস প্লুরাল। ক্লিয়ার? তো টেস্টিস প্রাইমারি সেক্স অর্গান। সেই টেস্টিসটা মেলের বডিতে পাওয়া যায় বডির বাইরে একটা পাউচে, যেটাকে বলা হয় স্ক্রটাম। ঠিক আছে, এই পাউচটাকে বলা হয় স্ক্রটাম। এবার এখান থেকে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসে যে হোয়াই দ্য টেস্টিস ইজ প্রেজেন্ট আউটসাইড দ্য বডি ইন কেস অফ মেল। ঠিক আছে, কারণ আমাদের বডির নর্মাল টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। এই 37 ডিগ্রি সেলসিয়াসে টেস্টিস স্পার্ম প্রোডাকশন ঠিক করে করতে পারবে না। টেস্টিসে স্পার্ম প্রোডাকশন করার জন্য তার থেকে 1 থেকে 2 বা 3 ডিগ্রি কম টেম্পারেচার মেনটেন করতে লাগে। ঠিক আছে, তো অ্যাবডোমেন রিজন মানে আমাদের বডির যখন স্পার্ম তৈরি হয়, মানে আমরা যখন মার গর্ভে ছিলাম তখনই পুরো বডি পার্টস তৈরি হয়ে গেছিলো আমাদের। ঠিক আছে, তো স্পার্ম মানে টেস্টিস যখন তৈরি হয়েছে তখন এটা অ্যাবডোমেনে তৈরি হয়েছে, পেটের মধ্যে। ঠিক আছে, তারপর এটা পেটের নিচে ডিসেন্ড হয়েছে, মানে পেটের নিচে গেছে। পেটের মধ্যে যদি থাকতো তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস থাকতো, ওই সময় টেস্টিস স্পার্ম প্রোডাকশন করতে পারতো না। ঠিক আছে, এটার জন্য বডির বাইরে থাকে, স্ক্রোটামে থাকে। তো স্ক্রোটামে কেন থাকে? যে হোল্ডস দ্য টেস্টিস আউটসাইড দ্য বডি অ্যান্ড মেনটেন্স প্রপার টেম্পারেচার, এটাই হচ্ছে রিজন। ঠিক আছে, যে টেস্টিস ইজ প্রেজেন্ট আউটসাইড দ্য বডি ইন এ স্ক্রোটাম টু মেনটেন এ লোয়ার টেম্পারেচার of up to 1 to 2 degrees Celsius less than the body temperature for proper production of the sperm. ঠিক আছে, আচ্ছা গেল। এইবার টেস্টিসের মধ্যে যে স্পার্মটা তৈরি হবে, এই স্পার্মটা টেস্টিস থেকে একটা পাইপ হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা পাইপ হয়ে বেরিয়ে যাবে। এই পাইপটাকে বলা হচ্ছে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স। ঠিক আছে, ভাস ডিফারেন্স ইজ দ্য পাইপ through which the sperm produced in the testis will come out of the testis, okay, and will come out via vas deferens. আর একটা জায়গাতে দেখবে vas ডিফারেন্সটা আমাদের এখানে ব্লাডার লেখা আছে না, ব্লাডারের সাথে, ব্লাডার থেকে যে পাইপটা আসে সেই ব্লাডারের পাইপের সাথে কানেক্টেড হয়ে যায়। আচ্ছা, ব্লাডারটা কি? সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। ঠিক আছে, ইউরিনারি ব্লাডার। এবার ছোটো থাকতে তোমরা এক্সক্রিটরি সিস্টেম পড়েছো কোনো না কোনো ক্লাসে, সেটার মধ্যে দুইটা কিডনির পিকচার পেয়েছিলে, দুইটা কিডনির থেকে দুইটা পাইপ আসে পেয়েছিলে। ঠিক আছে, দুইটা পাইপ এসে একটা কমন ব্লাডারের মধ্যে ঢুকে, ওইটাকে ইউরিনারি ব্লাডার বলে। আর ইউরিনারি ব্লাডার থেকে একটা আউটলেট বেরোয় যেটা দিয়ে ইউরিন বডির থেকে বেরিয়ে যায়, যেটাকে বলে ইউরেথ্রা। ঠিক আছে, তো ইউরেথ্রা বলে। দেখবে ইউরেথ্রাটা কোথায় আছে? এখানে আছে। আর এই ইউরেথ্রার পাইপের সাথেই আমাদের ভাস ডিফারেন্সের পাইপ কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটার জন্য মেইলের বডিতে যে ইউরেথ্রা থাকে এটাকে ইউরিনো জেনিটাল ডাক্ট বলে। ইউরিনো জেনিটাল ডাক্ট বলে। ইউরিনো জেনিটাল ডাক্ট মানে ইউরেথ্রা হচ্ছে কমন ডাক্ট যেটা দিয়ে ইউরিনও বেরোবে, যেটা দিয়ে স্পার্মও বেরোবে। ঠিক আছে, ইন কেস অফ রিপ্রোডাকশন স্পার্ম বেরোবে, ইন কেস অফ ইউরিনেশন ইউরিন বেরোবে। ঠিক আছে, ক্লিয়ার? এইবার ভাস ডিফারেন্সের রাস্তায় কিছু স্ট্রাকচারস পাবে, যেমন এটা। ঠিক আছে না, যেমন এটা। তো এটার নাম কি দেওয়া আছে? সেমিনাল ভেসিকেল। এটার নাম দেওয়া আছে প্রোস্টেট গ্ল্যান্ড। তো সেমিনাল ভেসিকেল আর প্রোস্টেট গ্ল্যান্ড এখানে লেখা আছে যে স্পার্ম যখন ট্রাভেল করে তখন স্পার্ম একা ট্রাভেল করে না, স্পার্মের মধ্যে আরও কিছু সিক্রেশনস যায়। সিক্রেশন মানে এই যে সেমিনাল ভেসিকেল আছে এগুলো গ্ল্যান্ডের মতো কাজ করে এবং স্পার্মের সাথে সাথে কিছু ফ্লুইড ছাড়ে, লিকুইড। ঠিক আছে, যে লিকুইডগুলো মিলে একসাথে স্পার্মকে আমরা বলি সিমেন। একটা নতুন শব্দ আমরা পাই, ওটাকে বলি সিমেন। তো এই সিমেন অ্যাকচুয়ালি কি? সিমেন মানে হচ্ছে স্পার্ম প্লাস ওই যে ফ্লুইডগুলা যেগুলো সেমিনাল ভেসিকেল আর প্রোস্টেট গ্ল্যান্ড ছাড়ে। এই ফ্লুইডের মধ্যে কি থাকে? এই ফ্লুইডের মধ্যে কিছু কার্বোহাইড্রেটস থাকে, যে কার্বোহাইড্রেটটা স্পার্মের এনার্জির জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট সেটা পরে দেখব। সেকেন্ড কি,
এই সেক্রেশনসের মধ্যে যেমন এই যে চারটা বানানো আছে, এক্স্যাক্টলি কোন সেক্রেশনে কি থাকে ওটা লেখা আছে। এই সেক্রেশনের নেচারটা থেকে অ্যালকালাইন। এবার তোমরা ছোটো ক্লাসে অ্যাসিড বেস চ্যাপ্টারও পেয়েছো, ঠিক আছে না? আমরা জানি যে কেমিক্যাল হলে অ্যাসিড হবে, না হলে বেস হবে, না হলে নিউট্রাল হবে। অ্যালকালাইন শব্দটা মানে বেসিক, ঠিক আছে? বেসকেই অ্যালকালাইন অ্যালকালি বলি, সেটা জানবে যে কোন বেসকে অ্যালকালি বলি। তো অ্যালকালি মানে বেস, ঠিক আছে? বেসিক কেন হতে লাগে? কারণ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ন্যাচারালি একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট মেনটেন করে, ঠিক আছে? কোথায় মেনটেন করে এটা নেক্সট স্লাইডে দেখবো। বাট ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যদি স্পার্ম এন্টার করে, তাহলে ওই অ্যাসিডিক মিডিয়ামে কী হবে? স্পার্মগুলো সব মরে যাবে। তাই ওই অ্যাসিডিক মিডিয়ামকে, ওই অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে নিউট্রালাইজ করার জন্য এই যে সিমেন্টটা থাকে, এই সিমেন্টের মধ্যে অ্যালকালাইন সলিউশন থাকে, যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে নিউট্রাল করে দেয়, সো দ্যাট দ্য স্পার্ম ক্যান সার্ভাইভ, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো হচ্ছে এটার ফাংশন, মানে সব ফাংশনসগুলো আমি এখানে এনলিস্ট করে রেখেছি। তো তোমরা পরবর্তী সময় ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইউ ক্যান জাস্ট রাইট ইট, ঠিক আছে? তো কোনো ডাউট আছে? বুঝেছি, আমরা টেস্টিস দেখলাম, স্ক্রটাম বুঝেছি, স্ক্রটামের পর যে ভাস্ট ডিফারেন্স আছে, ভাস্ট ডিফারেন্স বুঝলাম, ভাস্ট ডিফারেন্সের রাস্তায় যে সেমিনাল ভেসিকেলস আর প্রস্টেট গ্ল্যান্ড আছে ওই দুটোও বুঝলাম। তারপর এই সবগুলো এসে ইউরেথ্রা, মানে কমন ইউরিনো জেনিটাল ডাক্ট, সেটা দিয়ে স্পার্ম এবং ইউরিন দুটোটাই বেরোয়। এবার হচ্ছে এখানে একটা শব্দ আছে পেনিস লেখা আছে, দ্য মাস্কুলার স্ট্রাকচার দ্যাট এনক্লোজেস দ্য ইউরেথ্রা ইজ কল্ড পেনিস। মানে ইউরেথ্রার পাইপটা যে মাসেল স্ট্রাকচারের ভিতর থাকে ওই পুরো স্ট্রাকচারটাকে পেনিস বলে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, নাও দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ভেরি ইজি ডায়াগ্রাম, ঠিক আছে? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে দ্য আউটার মোস্ট পোর্শন ইজ দ্য ভেজাইনা, ঠিক আছে? আউটার মোস্ট পোর্শন ইজ দ্য ভেজাইনা, আর এই ভেজাইনার মধ্যেই থাকে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, ঠিক আছে? এই ভেজাইনার মধ্যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে, বিকজ এটা যেহেতু বডির সবচেয়ে আউটার মোস্ট পার্ট, এটার মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গেল এইসব এনভায়রনমেন্ট থেকে টাচে থাকে। তো এটার জন্য এখানে যাতে কোনো ব্যাকটেরিয়া সার্ভাইভ না করতে পারে, কোনো ভাইরাস সার্ভাইভ না করতে পারে, এটার জন্য ন্যাচারালি এই জায়গাতে অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে। তো যখন স্পার্ম এখানে এন্টার করে ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন, তখন এই জায়গাকে নিউট্রালাইজ করতে লাগে। তো ওই স্পার্মের মধ্যে যে সিমেন্টটা থাকে, যে ফ্লুইড, ওইটা এই জায়গাটাকে নিউট্রালাইজ করে দেয়, ঠিক আছে? তারপর এটা ছোট একটা জায়গা পাই ভেজাইনা এবং ইউটেরাসের কানেক্টিং একটা জায়গা, যেটাকে বলে সার্ভিক্স, ঠিক আছে? তারপর একটা ট্রায়াঙ্গুলার শেপের জায়গা, যেটা হচ্ছে ইউটেরাস। এই ইউটেরাসটাই হচ্ছে মাদার্স ওম্ব, ঠিক আছে? এখানের মধ্যেই বাচ্চাটা, মানে যদি কোনো মহিলা প্রেগনেন্ট হয় তাহলে বাচ্চাটা এখানেই ডেভেলপ হয়, ঠিক আছে? এবং এই জায়গাটাকে আমরা গর্ভ বলি বাংলাতে, এবং ইংলিশে বলি ওম্ব, ঠিক তো? এই জায়গাটাকে বলি। তারপর একটু যদি দুই সাইডে যাই তাহলে দেখবো ফেলোপিয়ান টিউবের সাথে কানেক্টেড আছে ওভারি। এবার ওভারি নামটা আমরা খুব বেশি পরিচিত, ঠিক তো? ওভারি ইজ দ্য প্রাইমারি সেক্স অর্গান অফ ফিমেল, বিকজ ওভারি প্রডিউসেস এক্সেল বা ওভাম, কারেক্ট? আর ওভারি থেকে এক্সেল, ওভারি থেকে এক্সেলটা ফেলোপিয়ান টিউবে রিলিজ হয়ে যায়, ঠিক আছে? মেনস্ট্রুয়াল সাইকেলে। তো মেনস্ট্রুয়াল সাইকেলে নিয়ার অ্যাবাউট মেনস্ট্রুয়াল সাইকেলটা 28 দিনের সাইকেল হয়, 1 মাসের সাইকেল হয়। তো এই 28 ডেজের সাইকেলে 14th ডে, মানে একটা নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলের 14th ডেতে একটা ওভারি থেকে একটা ওভাম বেরোবে। এবার কোন ওভারি থেকে বেরোবে এটা বডি ডিসাইড করে, ঠিক আছে? বাট যে কোনো একটা ওভারি থেকে একটা ওভাম বেরোবে। এই ওভামের রিলিজটাকে বলা হয় ওভিউলেশন, ওকে? So what is ovulation? Ovulation is the coming out of ovum from the ovary, ঠিক আছে? এবং এটাকে কালেক্ট কে করে? ফেলোপিয়ান টিউব করে। ক্লিয়ার? এইবার আমরা বলছি সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এবার সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে এদিকে স্পার্ম এন্টার করবে, ঠিক তো? এদিকে স্পার্ম এন্টার করবে, এদিক থেকে এগ আসবে। ফার্টিলাইজেশনটা কোথায় হবে? যে স্পার্মটা এদিকে দুদিকে, আচ্ছা, স্পার্ম যখন রিলিজ হয় তখন মিলিয়ন্স অফ স্পার্মস রিলিজ হয়, ঠিক আছে? মিলিয়ন্স অফ স্পার্মস। তো এই মিলিয়ন্স অফ স্পার্ম কী করবে? এদিকে এদিকে যাবে, যাওয়ার পর যে সাইডে এক্সেলকে পাবে ওই সাইডে ফার্টিলাইজ করবে। কিন্তু ফার্টিলাইজেশনের এক্সাক্ট পজিশনটা কি? ফার্টিলাইজেশনের এক্সাক্ট পজিশন হচ্ছে ফেলোপিয়ান টিউব, ঠিক আছে? ফার্টিলাইজেশন কোথায় হয় যদি বলে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে ফার্টিলাইজেশন কোথায় হয়, তাহলে এটা হবে ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবে ফার্টিলাইজেশন হতে লাগবে,
ক্লিয়ার? সো ইট ইজ দ্য সাইট অফ ফার্টিলাইজেশন। এটা ফেলোপিয়ান টিউবের ফাংশনও লেখা পাবে। তো এটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে কিন্তু, তাই আমি বলে দিয়েছি। বুঝা গেছে? হোয়াট ইজ দ্য সাইট অফ ফার্টিলাইজেশন ইন হিউম্যান ফিমেল? ইউ হ্যাভ টু রাইট দ্য আনসার ফেলোপিয়ান টিউব। ক্লিয়ার? कोई शक, कोई सवाल? না? আচ্ছা, তো যেমন টেস্টিসের একটা ফাংশন হচ্ছে স্পাম প্রোডাকশন, আর একটা ফাংশন হচ্ছে টেস্টোস্টেরন ছাড়া, তেমনি এখানে ওভারির ফাংশন একটা তো হচ্ছে এগ সেল প্রোডাকশন, আর এটা হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন বানানো। ঠিক আছে? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন বানানো। এবার মেনস্ট্রুয়াল সাইকেলে কি হয় একটা মেয়ের বডিতে, এই যে ইউটেরাসটা দেখছো, এই ইউটেরাসের মধ্যে এক্সট্রা রেড কালারের একটা লেয়ার দেখছো। ঠিক আছে? এটা এক্সট্রা মাসেল লেয়ার প্রতি মাসে তৈরি হয়। ঠিক আছে? কেন তৈরি হয়? ইন এ হোপ যে যদি এখানে ফার্টিলাইজেশন হয় তাহলে সেই জাইগোটটা এখানে আসবে, এসে এন্টার করবে। ঠিক আছে? এই জায়গাতে জাইগোটটা এসে এন্টার করবে, যদিও এটাকে তখন জাইগোট বলে না, এমব্রায়ো বলে। এই এমব্রায়োটা এসে এখানে এন্টার করবে এবং এখানে বাচ্চা পুরো রেডি করতে লাগবে। দ্যাট ইজ ওয়াই প্রতি মাসে ডে 1 থেকে এখানে মাসেল তৈরি হওয়া স্টার্ট হয়, এক্সট্রা ব্লাড সাপ্লাই আসে যাতে এখানে যে এমব্রায়োটা আসবে ওটাকে যাতে প্রপার নিউট্রিয়েন্ট দিতে পারে। ঠিক আছে? বাট প্রতি মাসে তো একটা ফিমেল প্রেগনেন্ট হচ্ছে না, ঠিক আছে না, ফার্টিলাইজেশন হচ্ছে না। তো তখন কি হয়, যেহেতু এই স্ট্রাকচারসগুলোর আর কোনো ফাংশন থাকে না, সেটার জন্য সেটা শেড হয়ে যায়, মানে ভেঙে যায় এগুলা। এখান থেকে যে এক সেলটা বেরিয়েছে সেই এক সেলটা ফার্টিলাইজ হয়নি, তো এটাও বডি থেকে বেরিয়ে যাবে। ওইটাকেই বলে মেনস্ট্রুয়াল ফ্লো। ঠিক আছে? বা মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন আর মেনস্ট্রুয়াল সাইকেল সেম শব্দ না। মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে সাইক্লিক্যাল ইভেন্ট দ্যাট রিপিটস ইটসেলফ আফটার 28 ডেজ। ওই সাইক্লিক্যাল ইভেন্টের মধ্যে একটা ইভেন্ট হচ্ছে মেনস্ট্রুয়েশন, যে মেনস্ট্রুয়েশনের মধ্যে এক সেল বডির থেকে বেরিয়ে যায় অ্যালং উইথ সাম ব্লাড অ্যান্ড মিউকাস। ঠিক আছে? অবভিয়াসলি ব্লাড বেরোবে, কারণ এই জায়গার মাসেলস শেড করে, মাসেল ছেড়ে যায় এই জায়গাতে যে নতুন ব্লাড ভেসেলস ফর্ম হয়েছিল, যা ব্লাড এসেছিল ওই জায়গাতে সব ছেড়ে যাবে, তো সব বডি থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে? এটার জন্য মেনস্ট্রুয়েশনের সময় বডি থেকে কি বেরোয়? ব্লাড বেরোয়। ক্লিয়ার? ব্লাড বেরোয়। বুঝা গেছে? ক্লিয়ার? তো মেনস্ট্রুয়াল সাইকেল ক্লিয়ার? তো মেনস্ট্রুয়েশন কখন হবে? যখন এক সেলটা ফার্টিলাইজ হবে না। যখন এক সেলটা ফার্টিলাইজ হয়ে যাবে তখন মেনস্ট্রুয়েশন হবে না। ক্লিয়ার? আর যতদিন প্রেগনেন্সি চলবে ততদিন আর মেনস্ট্রুয়াল সাইকেলও রিপিট হবে না। ঠিক আছে? বডি সব কিছু লজিক্যালি করে। যখন অলরেডি একটা বাচ্চা একটা মেয়ের মানে একটা ফিমেলের বডিতে ডেভেলপ হচ্ছে, তখন তো আর এক্সেল প্রোডাকশন করা দরকার নেই, কারণ তখন ফার্টিলাইজেশন ইজ অ্যান ইম্পসিবল ইভেন্ট, এটা তো আর হবেই না। তো এটার জন্য যত সময় প্রেগনেন্সি চলে তত সময় মেনস্ট্রুয়াল সাইকেল হয় না। ইভেন বাচ্চার ডেলিভারির অনেক মাস পর্যন্ত মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয় না। ঠিক আছে? এভরি নেচার যা ক্রিয়েট করেছে সব কিছু লজিক্যালি ক্রিয়েট করেছে। ঠিক আছে? বিকজ একটা বাচ্চার জন্মের 2-3 মাসের মধ্যেই আবার ফিমেলটা রেডি হয়ে যায় না একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য। ঠিক আছে? বা হোল্ড করার জন্য দ্য বডি নিডস সাম টাইম। তো ওই টাইমটা প্রোভাইড করা হয়, নেচারই প্রোভাইড করে দিয়েছে যে 3-4 মাস অবধি মেনস্ট্রুয়াল সাইকেলই হবে না, তো এক্সেলই প্রোডাকশন হবে না, এক্সেলই রিলিজ হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? এবং সেই জিনিসটা সব অ্যানিমেলের মধ্যে করেছে, শুধু হিউম্যান বিংসের মধ্যে না। বাট যেমন কিছু বড় বড় কোম্পানিজ আছে, হ্যাঁ, মিল্ক কোম্পানিজ, মানে কি বলে এগুলো, ডেয়ারি কোম্পানিজগুলো যেগুলো আছে, আমুল টামুলের মতো, যদিও নাম নেওয়াটা ঠিক না। তো ওরা কি করে, ওরা ফোর্সফুল ইনসেমিনেশন করে, মানে দেখবে অ্যানিমেলসদের মধ্যে বলে না যে মানে অ্যানিমেলসরা রিপ্রোডাকশন করে একটা পার্টিকুলার সিজনে, ভাদ্র মাস বলে বাংলাতে। তো এই পার্টিকুলার টাইমে শুধু ওরা কী করে মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। কেন? বিকজ ওদের মেনস্ট্রুয়াল সাইকেলটা তখনই হয়। ঠিক আছে? ফিমেল যে অ্যানিমেলসগুলো আছে ওদের মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেলটা হিউম্যানসের মধ্যে যেমন প্রতি মাসে হয়, ওদের মধ্যে প্রতি মাসে হয় না, ওদের মধ্যে পার্টিকুলার এই টাইমটাতে হয় মেনস্ট্রুয়াল সাইকেল। তো এই টাইমটাতে হয়ে এই টাইমটাতেই সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, এই টাইমটাতেই বাচ্চা দেবে। ঠিক আছে? এবার একটা গরু যখন বাচ্চা দেয়, একটা কাউ যখন বাচ্চা দেয়, তখনই সে মানে যে ফিমেল কাউটা যেটা আছে ওর বডি মিল্ক প্রডিউস করবে বাচ্চাকে খাওয়ানোর জন্য। আর ওই মিল্কটাই অ্যাকচুয়ালি আমরা নিয়ে নিই ওর কাছ থেকে, নিয়ে এসে আমরা মার্কেটে বিক্রি করি। ঠিক আছে? আমরাও খাই। তো যত যতদিন ওর বাচ্চা মিল্ক খাওয়ার মতো ছোট থাকবে ততদিন ওর বডি মিল্ক বানাবে, তারপর তো আর মিল্ক বানাবে না। এবার যার কাছে কাউ আছে, যেমন এত বড় বড় ফ্যাক্টরি যেগুলো আছে, হাজার হাজার লিটার
প্রত্যেকদিন ওরা সেল করছে, তো ওরা কি করবে এবার যদি ওর যে কাউটা আছে ও যদি মিল্ক দেওয়া বন্ধ করে দেয়, তো যে মিল্ক দেওয়া বন্ধ করার টাইম আসবে, ঠিক আছে, ওই মিল্ক যতদিন দেয় ওটাকে ল্যাকটেশন পিরিয়ড বলে। তো ল্যাকটেশন পিরিয়ড যে শেষ হওয়ার টাইম আসবে তখন ওকে আবার প্রেগনেন্ট করে দেবে, হুইচ ইজ এগেনস্ট দ্য নেচার, নেচারের রুলের এগেনস্টে। কীভাবে করে? বাইরে থেকে হরমোনস টরমোনস ইনজেক্ট করে, হরমোনাল ফ্লাকচুয়েশনস করে ওর বডিতে আবার অভিউলেশন করিয়ে দেয়, ঠিক আছে। তারপর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে, মানে সিমেন্ট যেটা মেল বডি থেকে আসার কথা, মেল বডি থেকে আগে থেকে কালেক্ট করে রেখে দেয়, ফিমেল বডিতে ইনসার্ট করে দেয় ইনজেকশন দিয়ে, ঠিক আছে। তো আবার সে প্রেগনেন্ট হয়ে গেল, আবার বাচ্চা দেবে, তো আবার মিল্ক প্রডিউস হবে, আবার প্রেগনেন্ট করবে, আবার বাচ্চা দেবে, তো আবার মিল্ক প্রডিউস করবে, ঠিক আছে। তো মাল্টিপল টাইমস অভিউলেশন করায় ওরা নেচারের এগেনস্টে। তা করতে করতে যখন একটা ফিমেল কাউ আর সেই অবস্থায় থাকে না ফিজিক্যালি যে সে আর বাচ্চা জন্ম দিতে পারবে বা মিল্ক প্রডিউস করতে পারবে, ওকে কী করা হয়? কী করা হয় ওকে? ইউরোপিয়ান কান্ট্রিজে এক্সপোর্ট করা হয়, ঠিক আছে। ইউরোপিয়ান কান্ট্রিতে এক্সপোর্ট করা হয় কেন? বিকজ ওইখানে ইভেন ওর স্কিনটারও অনেক বেশি দাম আছে, লেদারের আইটেমস বনে, বিফ মানুষে খায়, ঠিক তো? আচ্ছা, এবার আরেকটা জিনিস যে ওই যে বাচ্চা যে বারবার তৈরি করে, বাচ্চাগুলোকে কোথায় রাখে? এই বাচ্চাগুলোর মধ্যে যেগুলো মেইল হয় ওইগুলোকে সাথে সাথে এক্সপোর্ট করে দেয়, ঠিক আছে। মেইলের কোনো দরকার নেই, ফিমেলের দরকার। তো এখান থেকে যেটা ফিমেল হবে ওটাকে রেখে দেবে ফর ফিউচার, কী বলবো, ফর ফিউচার টর্চার আর কি, ঠিক আছে না? আলটিমেটলি ইট ইস টর্চার। এটার জন্যই তো কনসেপ্ট এসছে যে ভেগান, ভেগান কনসেপ্ট কেন এসছে? বিকজ মিল্ক যেটা খাচ্ছি ওটা টর্চার করে আনা হচ্ছে, ঠিক আছে না? আমরা যদি ভাবি উই উইল বিকাম ভেজ, আর ভেজ হয়ে আমি অ্যানিম্যাল কিংডমের উপর খুব একটা এহসান করব ওদেরকে না খেয়ে, দেন তুমি যে পনির খাচ্ছ, তুমি যে বাটার খাচ্ছ, তুমি যে ঘি খাচ্ছ, তুমি যে মিল্ক খাচ্ছ, চিজ খাচ্ছ, এভরিথিং হ্যাজ কাম আউট অফ টর্চারিং দ্য কাউস, ঠিক আছে। তো তুমি যদি টর্চারের পার্ট টোটালি না হতে চাও, দেন ইউ হ্যাভ টু লিভ ননভেজ, ইউ হ্যাভ টু ইভেন লিভ অল দ্য মিল্ক প্রোডাক্টস, ঠিক আছে। তোমার সব মিল্ক প্রোডাক্টসও ছাড়তে লাগবে, মিল্কের যা প্রোডাক্ট আছে এভরিথিং ইউ হ্যাভ টু লিভ, ফ্রেশ ক্রিম থেকে ধরে এভরিথিং। আইসক্রিম যদিও মিল্ক দিয়ে বানায় না, ঠিক আছে, এগুলো পাম অয়েল দিয়ে বানায়, ঠিক আছে, গার্বেজ এগুলা। তো এইগুলো তো আর্টিফিশিয়াল ফ্লেভার, সব কেমিক্যালস, নন নন ন্যাচারাল থিং। 100% কেমিক্যাল খাচ্ছ তুমি, 100% নন ন্যাচারাল থিং, ঠিক আছে। আইসক্রিমের মধ্যে 0% মিল্ক। এখন তো ওই কোয়ালিটি ওয়াজ একটা ডিক্লারেশন বের করলো যে ওরা মিল্ক মিল্ক দিয়ে বানাবে এবার, ঠিক আছে। মানে কোয়ালিটি ওয়াজ এসছে বোধ হয় 50 ইয়ার্স হয়ে গেছে, আমি জানি না, বাট এতদিন অবধি ওরা থাউজেন্ডস লাখ লাখ আইসক্রিম সেল করেছে, বাট দিস আর নট মেড আপ অফ মিল্ক। এখন ওরা ডিক্লারেশন বের করেছে এইবার আমরা মিল্ক দিয়ে বানাবো, কখন বানাবো জানি না। নিশ্চয়ই দামও বেশি হবে, নিশ্চয়ই দাম বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো একটা মানে জাস্ট আউট অফ দ্য বক্স একটা কথা বললাম আর কি, ঠিক আছে, ক্লিয়ার? তো চলো নেক্সটে যাই। না না, শেষ না, শেষ না, শেষ না। এগুলো মানে আমি পার্ট আলাদা করেছিলাম, বাট এটা একই ক্লাসে পড়বো আমরা, একই ক্লাসে না পড়লে তোমাদের ক্লিয়ার হবে না অ্যাকচুয়ালি। স্পার্ম এবং ওভামের স্ট্রাকচারটা আমাদের একটু পড়ে নিতে লাগবে। দেখো দেখো, ইট ইজ দ্য স্ট্রাকচার অফ এ স্পার্ম, ঠিক আছে, অ্যান্ড এট মাই দিস সাইড ইট ইজ দ্য স্ট্রাকচার অফ এন ওভাম। স্পার্মের হেড থাকে একটা, নেক রিজন থাকে, আর টেইল থাকে, ঠিক আছে। তো মিডিল পিসও মানে মিডিলে একটা বডির মতো থাকে, ওটাও থাকে। হেডের মধ্যে একটা ক্যাপ লাইক স্ট্রাকচার থাকে যেটাকে বলা হয় অ্যাক্রোজোম, ওকে। অ্যাক্রোজোম একটা স্পেশাল মানে পার্ট। কেন? সেল চ্যাপ্টার যখন পড়েছিলাম তখন লাইসোজোমের ভিতর কী পড়েছিলাম, কিছু হাইড্রোলাইটিক এনজাইমস থাকে যেটা সেল মেমব্রেন ডেস্ট্রয় করতে পারে। অ্যাক্রোজোমের মধ্যেও কিছু হাইড্রোলাইটিক এনজাইমস থাকে। এটা কাকে ডেস্ট্রয় করতে লাগে? এই এগ সেলের যে বাইরের জোনা পেলুসিডা লেয়ারটা আছে, এগ সেলের বাইরের একটা লেয়ার জোনা পেলুসিডা লেয়ার, এই জোনা পেলুসিডা লেয়ার হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার এগ সেলের বাইরে, ঠিক আছে। এই প্রোটেক্টিভ লেয়ারকে ডেস্ট্রয় করে স্পার্মের ভিতরে ঢুকতে লাগবে, ওই ডিস্ট্রাকশনটা অ্যাক্রোজোমের ভিতরে থাকা এনজাইম করবে, ক্লিয়ার? দ্যাট ইজ ওয়াই অ্যাক্রোজোম পার্ট ইজ ইম্পর্টেন্ট। তারপর এই যে হেড পোর্শনটা আছে এটার মধ্যেই কি থাকে, নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। তো আমার তো মেইন কি লাগে, নিউক্লিয়াসটা লাগে, পুরো সেল তো কোনো কামের না, জাস্ট নিউক্লিয়াস কামের, কারণ কি নিউক্লিয়াসের ভিতর ডিএনএ থাকে, ঠিক তো? তো আমার তো নিউক্লিয়াসটা লাগে। এখানের মধ্যে একটা নিউক্লিয়াস আছে যেটা এক্সেলের নিউক্লিয়াস,
আর এখানের মধ্যে একটা নিউক্লিয়াস আছে। তো এই দুইটা নিউক্লিয়াসের ফিউশনই আমার দরকার, ঠিক তো? তার মানে পুরো স্পার্মের এন্ট্রিটা এক সেলের ভিতর প্রয়োজন না, জাস্ট কতটুকু এন্ট্রি হলে হবে, এতটুকু এন্ট্রি হলে হবে, এবং এটাই হয় এক্স্যাক্টলি। ঠিক আছে, স্পার্মের পুরো বডি এক সেলের ভিতরে এন্ট্রি করে না, জাস্ট হেড রিজনটা এন্টার করে। ক্লিয়ার? এবার আমি আগে আরেকটা কথা বলেছিলাম যে মিলিয়নস অফ স্পার্মস যায় সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে যখন স্পার্ম রিলিজ হয় একটা মেল পার্টনারের দ্বারা, দেন মিলিয়নস অফ স্পার্ম একসাথে রিলিজ হয়। তাতে ফার্টিলাইজেশন কয়টায় করে? একটা। ঠিক আছে, ক্রোডস অফ স্পার্ম বাট ফার্টিলাইজিং জাস্ট একটা। ওইটার নেচার কীভাবে এনশিওর করেছে? এখানে কি টেকনিক লাগিয়েছে নেচার? টেকনিক কেমিক্যাল রিয়েকশন। কি কেমিক্যাল রিয়েকশন? যে যখন এই অ্যাক্রোজোম এই জোনা পেলুসিডাকে একবার ডিস্ট্রয় করবে, সাথে সাথে জোনা পেলুসিডার কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। এমন চেঞ্জ হবে যে বাকি আর কোনো স্পার্মের অ্যাক্রোজোমের এনজাইম এটাকে ডিস্ট্রয় করতে পারবে না। ঢুকিনি মাথায়? মানে আমার এই দরজা ভেঙে কেউ একবার এন্ট্রি নিয়ে নিল, সাথে সাথে আমি এখানে লোহার দরজা লাগিয়ে দিলাম যাতে আর কেউ এন্ট্রি করতে পারে না। ওইটাতে যাবো পরে। যেহেতু তুমি জিজ্ঞেস করেছো টুইন্সের ব্যাপারে, দেন আই উইল ডিসকাস, ইট ইজ ইন্টারেস্টিং। দেখো, জোনা পেলুসিডা লেয়ার একবার অ্যাক্রোজোম এখানে কেমিক্যাল রিয়েকশন করে নিয়েছে, সাথে সাথে ওর পুরো কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, এবং এমন চেঞ্জ হবে যে ওইটার সাথে আর বাকি কোনো স্পার্মের অ্যাক্রোজোমের যে এনজাইম আছে সেটা কেমিক্যাল রিয়েকশন করতে পারবে না। ঠিক আছে, সো দাস শুধু একটা স্পার্ম এন্টার করতে পারবে, মানে একটা স্পার্ম এখানে কেমিক্যাল রিয়েকশন করতে পারবে, বাকি আর কোনো স্পার্ম পারবেই না। ক্লিয়ার? আচ্ছা, তো অ্যাক্রোজোমটা ঢুকলো, মানে স্পার্মের হেডটা ঢুকলো, ওর নিউক্লিয়াস দিয়ে দিল, বাস ফার্টিলাইজেশন হয়ে গেল। বাকি স্পার্মের যে মিডিল পিসটা আছে, এই মিডিল পিসের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়ার ফাংশন কি? এনার্জি প্রোডাকশন। এনার্জি দিয়ে কি করবে? এই টেইলটা যেটা আছে সেই টেইলটা মুভ করবে। ঠিক আছে, কারণ ভেজাইনা থেকে ফেলোপিয়ান টিউব অবধি ওর ট্রাভেল করতে লাগবে, ওই ট্রাভেলিংয়ের এনার্জিটা মিডিল পিস দেবে। ঠিক আছে, মিডিল পিসের মাইটোকন্ড্রিয়া দেবে, আর টেইলটা মুভমেন্ট করে সুইম করে ওকে নিয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা অলরেডি টিস্যু চ্যাপ্টার পড়ে এসেছি। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে অভিডাক্ট আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যে এক সেলটা আছে, এটা কিন্তু নন মোটাইল। এটা হচ্ছে মোটাইল। মোটাইল মানে কি? ইট ক্যান মুভ। আর এটা হচ্ছে নন মোটাইল। নন মোটাইল মানে এটা মুভ করতে পারে না। ঠিক আছে, তো মুভ যদি না করতে পারে তাহলে ফেলোপিয়ান টিউব দিয়ে সেটা একটু 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 করে কিভাবে এগোয়? সিলিয়েটেড এপিথেলিয়াম প্রেজেন্ট থাকে অভিডাক্টের মধ্যে, সেটা পড়েছিলাম না? তো ফেলোপিয়ান টিউবের মধ্যে কি বলে, সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে, যে সিলিয়েটেড এপিথেলিয়ামগুলো একসাথে এরকম এরকম মুভমেন্ট করে, এটা রিদমিক মুভমেন্ট করে। এই মুভমেন্টটাকে ব্রাশ বর্ডার মুভমেন্ট বলে। এই মুভমেন্টে উপরে এক্সেল থাকে, তো এটা একটা ঢাকা গায় একটু সামনে যায়, একটা ঢাকা গায় একটু সামনে যায়। ঠিক আছে, তো এবার এখানে তো একটা এক্সেল আছে, ফার্টিলাইজেশনের পরে একটা জাইগোট হবে। ঠিক আছে না? এই জাইগোটটা একবার ডিভাইড করবে, হয়ে গেল দুইটা সেল, তারপর আবার ডিভাইড করবে, হয়ে গেল চারটা সেল, আবার ডিভাইড করবে, আবার ডিভাইড করবে। কিন্তু আমরা সেল ডিভিশনে কি দেখেছিলাম? সেল ডিভাইড হয়ে একটা থেকে দুইটা আলাদা আলাদা সেল হয়। বাট এখানে হচ্ছে একটু ইন্টারেস্টিং সেল ডিভিশন। এই সেল ডিভিশনে আলাদা আলাদা হবে না, এগুলো একসাথে থাকবে, বল অফ মেনি সেলস হয়ে যাবে। এই বল অফ মেনি সেলসকে আমরা এমব্রায়ো বলি। ঠিক আছে, এমব্রায়ো মানে বল অফ মেনি সেলস। ঠিক আছে, এটাকে বলি বল অফ মেনি সেলস, এমব্রায়োকে। এবার হচ্ছে ওর যে টপিকটা টুইন্সের, যদি বাই চান্স এই একটা সেল যখন ফার্স্ট ডিভিশন করবে, তখন ফার্স্ট ডিভিশন করলো, তো করার পর যদি দুইটা সেল হয়ে যায়, দেন দুইটা বাচ্চা হয়ে যাবে। মানে থিং ইজ দ্যাট তিনটা হবে না, কারণ থ্রি এখানে মাল্টিপল হতে পারে না। যখন এটার মধ্যে আবার ডিভিশন হবে তখন তো চারটা হবে না, মানে এটা তো ইম্পসিবল ইভেন্ট আর কি। হিউম্যান বডি এরকম মাল্টিপল বেবি হোল্ড করার জন্য বনেইনি। আচ্ছা, বাট এরকম কেস দেখা গেছে, তিনটা তিনটা না চারটার মতো কেস এরকম দেখা গেছে, মানে চারটা বাচ্চাও একসাথে বডির ভিতরে ছিল, এরকম কেস দেখা গেছে। ঠিক আছে, এটা স্পেশাল কিছু কেসেস আছে, এগুলো তোমরা নেটে যদি একটু স্টাডি করো তাহলে পাবে, ইন্টারেস্টিং। ওই সময় ডক্টর কি চ্যালেঞ্জেস ফেস করেছে, ডক্টর কীভাবে ওটাকে সেফ ডেলিভারি করেছে, ওইটাও তোমরা একটু স্টাডি করতে পারো। দিস আর ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। এবার দেখো, এই যে টুইনগুলো হবে, এই যে দুইটা বাচ্চা হলো, এই দুইটা বাচ্চা আমাদের ক্রোমোজোম পুরো সেম না? পুরো সেম তো, সেপারেট স্পার্মস তো করেনি,
একটাই স্পাম ছিল, একটাই ওভাম ছিল, একটাই সেট ক্রম, মানে এখানে ওই স্পার্মের মধ্যে যে ক্রোমোজোম ছিল, ওভামের মধ্যে যে ক্রোমোজোম ছিল, এই দুইটার মধ্যে সেম সেম আছে, সেম সেম আছে। তো এই যে টুইন্স হবে, এদের চেহারা থেকে ধরে এভরিথিং উইল বি সেম, জেন্ডারও সেম হবে, মানে সেক্সও সেম হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, দুটোটা ফিমেল হবে, আর হলে মেল হলে দুটোটা মেল হবে। এইগুলাকে বলা হয় মনোজাইগোটিক টুইন্স। একটা জাইগোট থেকে টুইন্স হয়। দাঁড়াও বলছি, এটাকে বলে মনোজাইগোটিক টুইন্স অথবা নাম আইডেন্টিক্যাল টুইন্স। ঠিক আছে, আইডেন্টিক্যাল টুইন্স মানে সেম সেম টুইন্স আর কি। এবার ও যে কেসটাকে বললো যে এরকম মতো টুইন্স আছে, এখানে মেল ফিমেল আছে, ঠিক আছে, এই টুইন্সের মধ্যে মনে রাখতে লাগবে যে এটা হয় যদি মেনস্ট্রুয়াল সাইকেলে দুইটা ওভাম রিলিজ হয়ে যায় দুইটা ওভারি থেকে, বা একই ওভারি থেকে দুইটা ওভাম, মানে একই ওভারি থেকে দুইটা ওভাম ইজ এ রেয়ার কেস, বাট দুইটা ওভারি থেকে দুইটা ওভাম একসাথে রিলিজ হয়ে যাওয়া ইজ মানে আজকালকার দিনে। না, স্পাম তো মিলিয়ন্স থাকে, কিন্তু আমার ওভাম দুইটা, ঠিক আছে, ওভাম দুইটা, স্পাম মিলিয়ন্স, তো দুইটার মধ্যে একবার একবার তো ফার্টিলাইজ করতে পারবে, বাস দুইটা টুইন্স। এবার এই যে দুইটা গেল, এই যে দুইটা গেল, আমাদের মধ্যে সেক্স ডিটারমিনেশন করে ক্রোমোজোম কম্বিনেশন এক্স এক্স না হলে এক্স ওয়াই, ঠিক আছে। তো এবার একটা স্পার্মের মধ্যে ধরে নাও এক্স আছে, এবার ফিমেলের মধ্যে তো এক্স এক্সই থাকে, এবং মিওসিস সেল ডিভিশনে আমরা পড়েছিলাম যে সেল ক্রোমোজোম হাফ হয়ে যায়। তো মিওসিস সেল ডিভিশনে একটা ফিমেলের মধ্যে যে দুইটা এক্সেল হবে, চারটা এক্সেল হবে অ্যাকচুয়ালি, তো মানে মিওসিস তো দুইটা স্টেজ হয়, তো চারটা এক্সেল হবে, সেই চারটা এক্সেলের মধ্যে তো এক্স এক্স কম্বিনেশনই যাবে না, এক্স এক্সই তো যাবে, মানে একটা এক্সই যাবে। আর ফিমেলের যে স্পার্ম তৈরি হবে, একটা স্পার্মের মধ্যে এক্স থাকতে পারে, একটা স্পার্মের মধ্যে ওয়াই থাকতে পারে, কারেক্ট। তো একটা স্পার্ম যেটা এক্স সেলকে ফার্টিলাইজ করেছে, এটা এক্স বিয়ারিং স্পার্ম সেল হতে পারে, আর আরেকটা স্পার্ম যেটা আরেকটা এক্স সেলকে ফার্টিলাইজ করেছে, ওটা ওয়াই বিয়ারিং হতে পারে। তো কম্বিনেশন কি তৈরি হয়ে যাবে, এক্স ওয়াই, এটা হলে মেল হয়ে যাবে। কম্বিনেশন যদি এক্স এক্স হয়ে যায় দেন ফিমেল হয়ে যাবে, ঠিক আছে। এবং এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে ইন্ডিয়ার মধ্যে কি হয়, যদি মেয়ে বাচ্চা জন্ম নেয় তাহলে তুষা হয় কাকে, মাদারকে, মানে ফিমেল পার্টনারকে। অনেক জায়গাতে তো আরেক বিয়ে করে নেয়, ঠিক আছে না, বাট দ্যাট ইলিটারেট পারসনস ডোন্ট নো যে সেক্স ডিটারমিনেশন মেল করে, ফিমেল না, ঠিক আছে। মেলের স্পাম ডিসাইড করে যে সেক্স কী হবে, ফিমেলের তো প্রত্যেকটা এক্সেলে এক্সই আছে, ফিমেলের প্রত্যেকটা এক্সেলে এক্সই আছে, আর তো কোনো কম্বিনেশন নাই, মানে আর তো পসিবিলিটি নেই। বাট মেইলের স্পাম না ডিসাইড করে না, মেইলের স্পাম যদি ওয়াইওয়ালা স্পাম থাকে তাহলে মেল হবে, মেইলের বডি থেকে যে স্পামটা গেছে সেটা যদি এক্স থাকে তাহলে ফিমেল হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালিতে ডিটারমাইন তো কেউই করে না, এটা তো প্রবাবিলিটি, ঠিক তো, ডিটারমাইন তো কেউই করে না। বাট যদি বায়োলজিক্যালি আমরা একটু দেখি, দেন এটা হচ্ছে কোন স্পামটা এন্টার করছে, আর স্পাম কার বডির থেকে আসছে, মেলের বডির থেকে আসছে, তো আলটিমেটলি হু ইজ রেসপন্সিবল, মেল। ফর এ গার্ল চাইল্ড মেল ইজ রেসপন্সিবল, ফর এ বয় চাইল্ড মেল ইজ রেসপন্সিবল, মাদার ইজ নট রেসপন্সিবল, ঠিক আছে না, বলো কি পেটা খাবে, ঠিক আছে। ডক্টরস বলে, তাই প্রত্যেক দিন আমরা কেস পাই ডক্টর পেটা খেয়েছে, ঠিক আছে না, ডক্টর ওদেরকে বুঝাতে যায় যে এরকম না কেস, ऐसा है, दोष आप में है हमारे लड़के में दोष कैसे हो सकता है ना, लाइक दिस। হ্যাঁ, কি বলছো? আচ্ছা, এটা হচ্ছে ফার্টিলাইজেশনের পরের ইভেন্টস আর কি। এখানে একটা টার্ম লেখা আছে ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন মানে এই যে এমব্রায়োটা আছে, তোমরা নামগুলা একটু দেখবে না এখন, নামগুলা পরবর্তী সময়ের জন্য, মানে এমব্রায়োটা যখন আসে, এমব্রায়োর এক একটা স্টেজের এক একটা নাম থাকে আর কি, এগুলো পড়ে দেখবে। এমব্রায়োটা এসে ইউটেরাসের মধ্যে এমবেড হয়ে যায়, এমবেড মানে ইউটেরাসের মধ্যে ঢুকে যায়। তো দিস এমবেডিং অফ দ্য এমব্রায়ো ইন দ্য ইউটেরাইন ওয়াল ইজ কল্ড ইমপ্লান্টেশন, ঠিক আছে। তো প্রথম ফার্টিলাইজেশন হবে, তারপর এমব্রায়ো ফর্মেশন হবে, তারপর সেটা ইউটেরাসের ভিতর ঢুকে যাবে, ইউটেরাসের ভিতর ঢোকার প্রসেসটাকে ইমপ্লান্টেশন বলে, ঠিক আছে। এই ইমপ্লান্টেশনের পরে ওইখানে পুরো বাচ্চার বডিটা তৈরি হবে, ওখানে প্লাসেন্টা ডেভেলপ করবে। আচ্ছা, এটা স্লাইড বানিয়েছি আমি এক্সট্রা। আচ্ছা, এর আগে এক্সটার্নাল আর ইন্টারনাল ফার্টিলাইজেশন, তো ফার্টিলাইজেশন টপিক নিয়ে পড়ছি। এক্সটার্নাল ফার্টিলাইজেশন মানে এগ আর স্পাম সেল বডির বাইরে ফার্টিলাইজ করবে, ঠিক তো। আর ইন্টারনাল ফার্টিলাইজেশন মানে বডির ভিতরে ফার্টিলাইজ করবে। এবার বডির ভিতর কার বডির ভিতর, ফিমেলের বডির ভিতর, ঠিক আছে। ফিমেলের বডির ভিতর এগ সেল এবং স্পাম সেল ফার্টিলাইজ করবে অ্যান্ড বাচ্চা তৈরি হবে। আচ্ছা, এখানের মধ্যে তোমরা আরও দুইটা টার্ম পেয়েছিলে,
অভিপ্যারাস আর ভিভিপ্যারাস, মনে আছে? অভিপ্যারাস মানে এগ লে করে যারা, আর ভিভিপ্যারাস মানে ডাইরেক্ট যারা বাচ্চা জন্ম দেয়, লাইক ম্যামেলস, ঠিক তো? আচ্ছা, জাস্ট টার্মসগুলো আমি মনে করে দিচ্ছি আর কি। এই দেখো, আফটার ইমপ্লান্টেশন যখন একটা ফুল গ্রোন বেবি হয়ে যায় তখন এটাকে ফিটাস বলে। এই ফিটাসের মধ্যে আমরা এটাকে ফিটাস বলে। এই ফিটাসের মধ্যে আমরা দেখি এই ফিটাসের নাভি, যেটা আমাদের নাভি, সেই নাভির সাথে একটা পাইপ কানেক্টেড থাকে। এই পাইপটাকে বলা হয় আম্বিলিক্যাল কর্ড। ওকে, এই পাইপটা বাচ্চার বডির, ঠিক আছে? এই পাইপ মার বডির সাথে, মানে মার ইউটেরাসের সাথে কানেক্টেড থাকে। এখানে একটা জাংশন থাকে যেটাকে বলা হয় প্লাসেন্টা। ওকে, সো প্লাসেন্টা ইজ দ্য জাংশন বিটুইন দ্য মাদার্স বডি অ্যান্ড দ্য বেবি, ঠিক আছে? এভরিথিং, এটা এই জাংশনটা দিয়ে মার বডির থেকে নিউট্রিয়েন্টস আসে, বাচ্চার বডিতে যা নিউট্রিয়েন্টস লাগে সব নিউট্রিয়েন্টস আসে, আর এই প্লাসেন্টা দিয়েই বেবির বডিতে যা ওয়েস্ট মেটেরিয়ালস ক্রিয়েট হয় সেটা মার বডিতে চলে যায়, ঠিক আছে? এবং মার কিডনি দিয়ে ফিল্টার হয়ে ইউরিন দিয়ে বেরোয়। ক্লিয়ার? মানে মার বডি তখন মাদারের বডিটা তখন শুধু মাদারের বডির মেটাবলিক অ্যাক্টিভিটিস কন্ট্রোল করে না, বাচ্চার বডির মেটাবলিক অ্যাক্টিভিটিসও কন্ট্রোল করে। কোনটার ভিতরে? প্লাসেন্টা না বেবি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেবির ভিতর যে ব্লাড থাকে সেটা কিন্তু বেবির নিজস্ব ব্লাড থাকে, সেটা মার থেকে আসে না। ওকে, বি ভেরি মাচ ক্লিয়ার। মার একটা ব্লাড থাকবে, বাচ্চার আলাদা ব্লাড থাকবে। বাচ্চার ব্লাড বাচ্চার বডিতেই তৈরি হবে। কোনটা? ব্লাড কেন পরিষ্কার হবে? মানে ব্লাড ফিল্টারও করা? এত ব্লাড বেবির বডিতে যা ফিল্টারেশন হবে, বেবি তো এখানে ইউরিন করতে পারবে না, তো বেবির বডি থেকে ওয়েস্ট মেটেরিয়ালসগুলো মার বডিতে চলে যাবে, মার বডিতে গিয়ে ফিল্টার হবে। ইয়েস ইয়েস ইয়েস, এভরিথিং। এইবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, যে বাচ্চার বডিতে যা ক্যালসিয়াম আসে এটা মার বডি থেকে আসে, ঠিক আছে? বাচ্চার বডিতে যা ক্যালসিয়াম আসে এটা মার বডি থেকে আসে, ঠিক আছে? এটার জন্য দেখা যায় যে ফার্স্ট সেকেন্ড প্রেগনেন্সির পর, মানে জেনারেলি ফিমেলদের মধ্যে তো এটা দেখেই যায় যে 40 ইয়ার্সের পর বা 45 লাগভাগ ফিমেলের বডির কার্টিলেজ শুকাতে স্টার্ট করে, আমরা যাগুলো পড়লাম, ঠিক আছে না? বোনস উইক হয়, কারণ বোন এবং কার্টিলেজ দুটোটাই কি ক্যালসিয়াম দিয়ে তৈরি, ঠিক আছে? তো তো হাড্ডি টাড্ডি উইক হয়ে যায়। এবার যেসব ফিমেলরা লাইক বাচ্চা জন্ম দিয়েছে একবার দুবার, তো ওদের বডিতে আরেকটু মানে তাড়াতাড়ি এসব দেখা যায় যে মানে ক্যালসিয়াম টেলসিয়াম একটু উইক হয়ে যাচ্ছে হাড্ডিগুলো, বিকজ সে নিজের বডির থেকে ক্যালসিয়াম বাচ্চাকে দিয়েছে। বাট এখানে ডিপেন্ড করে, ইট ইজ নট ইউনিভার্সাল। যদি একটা প্রেগনেন্ট মহিলা প্রপার নিউট্রিয়েন্ট পায়, ঠিক আছে, যেটা আমাদের দেশের অনেকে পায় না, যদি প্রপার নিউট্রিয়েন্ট পায়, প্রপার ফুড পায়, প্রপার ক্যালসিয়াম সাপ্লিমেন্টস পায়, তাহলে মার বডি থেকে যে ক্যালসিয়াম যাচ্ছে ওইটা মার বডিতে আবার থাকবে, মানে খাওয়ার দ্বারা তো আবার মার বডি নিয়ে নিচ্ছে। বাট যদি না পায় তাহলেও মার হাড্ডির থেকে হলেও ক্যালসিয়াম নিয়ে বাচ্চার বডিতে যাবে, বাচ্চার বডি ডেভেলপ করবে বডি, ঠিক আছে? সো নেক্সট টাইম ইউ শুড বি গ্রেটফুল টু ইয়ার মাদার্স। ওকে, কারণ মা নিজের বডির ক্যালসিয়াম, নিজের হাড্ডির থেকে ক্যালসিয়াম তোমাকে দিয়েছে, আমাকে দিয়েছে, ঠিক আছে? তো ওকে, সো I think here we have done. Yes, thank you, and let's end the class.